গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকে হচ্ছে 25শে জুলাই এবং বারটি হচ্ছে শনিবার। আমরা যাচ্ছি খার্চি পুজোর মেলা দেখতে। খার্চি পুজো সম্পর্কে তোমাদেরকে বলে রাখি, এটি হচ্ছে আমাদের ত্রিপুরার ঐতিহ্যবাহী একটি মেলা। তো যখন আগে রাজন্য শাসিত ত্রিপুরা ছিল, 1761 সালে ত্রিপুরার রাজা কৃষ্ণমাণিক্য বাহাদুর এই পুরাতন আগরতলাতে, এই জায়গাটাকে আগে পুরাতন আগরতলা বলা হতো, এখন জায়গাটার নাম খয়েরপুর। তো আমরা খয়েরপুর নামে চিনি। তো সেই কারণে পুরাতন আগরতলা মানে এই জায়গাতে উনি 14 দেবতার মন্দিরটি স্থাপন করেন। এবং 14 দেবতা কেন বলা হয়, এখানে কিন্তু 14টা মূর্তি একই সাথে পুজো করা হয়। এবং আমরা ছোট থেকে বই পুঁথিতেও এই সমস্ত পুরাতন কাহিনী পড়ে এসেছি। এবং 14 দেবদেবীরা হলেন শিব, দুর্গা, বিষ্ণু, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, ব্রহ্মা, পৃথিবী, সমুদ্র, গঙ্গা, অগ্নি, কামদেব এবং হিমালয়। এই যে সেই 14 দেবতা। এবং এত সুন্দর করে এখানে 7 দিন ব্যাপী পুজো হয় যে কি বলি। আষাঢ় মাসে এই পুজোটা হয় এবং প্রত্যেক বছর আসার চেষ্টা করি, কিন্তু গত 2 বছর ধরে আমার আসা হয়নি। আর সকালবেলাতে এই প্রথম এসেছি, অনেক আগে বিয়ের পর একবার সকালবেলাতে এসেছিলাম, কিন্তু এই প্রথম আমি এত সকালে এসেছি। আমরা যখন এসেছি তখন ঘড়িতে বাজে 7:20। আমি 7টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, কারণ আমার কাছে 2 ঘন্টা টাইম ছিল, 7টা থেকে 9টা। যেহেতু আমার ছোটো মেয়েকে আমার বোনের কাছে রেখে এসেছি এবং 2 মাকে আর মিঠিকে নিয়ে আমি এসেছি, তো সময়ের মধ্যে আমাকে যেতে হতো। সেই কারণে আমি দেখো এখানে যে মূর্তিগুলা ভেতরে যেই জায়গাতে রাখা হয়েছে, আর এই যে ঘরটা মঙ্গল ঘট, সেই ঘটে আমরা ছুঁয়ে প্রসাদটা করে ধূপধুনো দেখিয়ে এখান থেকেই নিয়ে চলে যাচ্ছি। কারণ পুজো শুরু হতে হতে 11টা নাগাদ, 11টা সাড়ে 11টা বাজবে। এতক্ষণ বসে থাকা আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। যদি একা হতাম তাহলে বসে থাকতে পারতাম, কিন্তু সোনাকে নিয়ে এতটুকু মানে সোনাকে ছেড়ে এতখানি সময় বসে থাকা আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব নয়। তো তোমরা সেই 14 দেবতার মূর্তিগুলি একটু ভালো করে দেখে নাও। আর যাদের এই ব্যাপারে অনেক কিছু জানার ইচ্ছে আছে তারা একটুখানি গুগল করে নেবে। ত্রিপুরার 14 দেবতার মন্দির সম্পর্কে যা আছে সমস্ত কিছু তোমরা গুগলেই পেয়ে যাবে। তো এরপর না ওই যে ভেতর থেকে এখানে এসে মূর্তিগুলিকে স্থাপন করা হবে, তারপর এখানেই হবে আসল পুজো পুরোহিত দিয়ে। এবং এটা যেহেতু ত্রিপুরার আদিবাসীদের পুজো, তো সেই কারণে তারাই এই পুজোটাকে পরিচালনা করেন। আর ভালোই লাগে বেশ। 7 দিন এই জায়গাটা ভীষণ ভীষণ ভিড় থাকে। আর সেই 7 দিনই প্রভুকে দর্শন, মানে যেখানে মূর্তিগুলো আছে এদেরকে দর্শন করা যায়। বাকি সময় ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ অনেকটা ছাতার মতো গোল দেখতে, এই মন্দিরেই মূর্তিগুলো থাকে। আমি সঠিক জানি না যে প্রতিদিন পুজো হয় কি না, তবে আমি এতটুকু জানি এই 7 দিন তোমরা মন ভরে প্রাণ ভরে পুজো দেখতে পারবে। তো দেখো এদিকে আমরা এই মন্দিরটা যেহেতু এখন একটুখানি বন্ধ আছে, তাই এটা আর তোমাদেরকে দেখানো সম্ভব হয়নি। আর এদিকে একটা বুড়িমার মন্দিরও আছে। সেই মন্দিরটার মধ্যে কি পরিমাণে যে মানুষ বাতাসা এবং নকুলদানা আর তিল্লাই কদমা এই সমস্ত কিছু লোট দেয়। আর লোটটা কি করে দেয় বলো তো, মন্দিরের ছাদে দেয়। তো তারপর এগুলাকে বাঁশ দিয়ে দিয়ে আবার ফেলা হয়। আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর, আকাশটাও পুরো শরতের আকাশ, ভীষণ ভীষণ ভালো লাগছে দেখে। তারপর এদিকে আমি একটুখানি বুড়িমার মন্দিরে যাব। বুড়িমার মন্দিরে গিয়ে সিঁদুর দিয়ে আসতে হয়, তো সেখানে যাব, একটুখানি সিঁদুর দিয়ে আসব। আসলে কি বলো তো, ঘর থেকে আসার সময় না মিঠির পাপা আমাকে কিছু মানে খুচরো পয়সা দিয়ে দেয়নি। তো সেই কারণে খুচরো পয়সার জন্য কিছু আর কিনতে পারছি না। তারপর একটা দাদা বলল ঠিক আছে হয়ে যাবে, তুমি নিয়ে যাও। তো এখানে এসে দেখো এই যে বুড়িমার মন্দিরটা, সেখানে একটুখানি সিঁদুর দিলাম। তারপর দেখো এদিকে মোমবাতি ধূপকাঠিটাও জ্বালিয়ে দিলাম। আর ওই একটা লোক দেখছো, উনি কিন্তু অনবরতই এখান থেকে প্রসাদগুলি নিচে ফেলছেন বাঁশ দিয়ে কুচিয়ে কুচিয়ে, কারণ ওই মন্দিরটার উপরেই লোটটা দেওয়া হয়। আর এই যে আমি এখানে লাগাতে মানে মোমবাতিটা একদমই লাগাতে পারছি না, বালিগুলো যেন পুরো পাথর হয়ে গেছে। তো
তো চলো এখন এখানে মোমটা দিয়ে তারপর একটুখানি মেলাটা ঘুরবো। মেলা তো আর এত সকালে খোলা হয় না, যতটুকু যা আছে চলো দেখি। আর সকালে আসাতে কি হয়েছে বলো তো, আমরা খুব সুন্দর করে কিন্তু দর্শন করতে পেরেছি, যেটা কখনোই করা সম্ভব হয় না। আর এরা দু বেআইন এবং আমার মেয়ে তো আছেই, ওরা বলছে, আমার মেয়ে বলছে মেলা দেখবেন। আর এদিকে দেখো অবস্থা, দেখতে পাচ্ছ, মানে ভগবানকে দিয়ে যে এখন কত রকমের বিজনেস হচ্ছে সেটা আমরা চোখে না দেখলে বুঝতে পারতাম না। নিজে কিন্তু একদম ছায়াতে গিয়ে বসে আছেন, আর আমাদের গোপোষণাকে এনে, এত ছোট বাচ্চা গোপোষণাকে এনে রেখে দিয়েছে রোদের মধ্যে। আসলে ওনারা কি আমি কিছুই জানি না। এদিকে দেখো আবার একজন হুইল চেয়ারে বসিয়ে রেখেছেন গপুকে। সত্যি কথা বলতে কি, ভগবানের এখন মানে ভগবানের পুজোটাও যেন একটা বিজনেস হয়ে গেছে, তাই না? তো যাকে যে যেরকমভাবে তার জীবিকা নির্বাহ করতে চায় সে সেরকমভাবেই করে, আমার তাতে বলার কিছু নেই। শুধু আমি এতটুকু বলেছি যে গপু যেহেতু ছোটো বাচ্চা, ওনাকে ভেতরে নিয়ে গিয়ে বসান। আর এদিকে দেখো এবার আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। ওই যে বললাম মেলার সেরকম কিছুই বসেনি, তো বেরিয়ে পড়েছি। ঠিক 9টার ভেতরে আমার ঘরে গিয়ে পৌঁছতে হবে, কারণ আমার রান্না বান্নায় সমস্ত কিছু রয়ে গেছে। তারপর মায়েদেরও চাটা খাওয়া হয়নি। আমার মায়ের আজকে একাদশী ছিল, মা তো দুপুর 12টা অবধি মা কিচ্ছুই খানা, নির্জলা উপোস থাকেন একাদশীর দিন, মানে 12টা অবধি নির্জলাই থাকেন মা। তারপর খাবেন পরে হয়তো বা একটুখানি ফল টল, তবে কেউই আর থাকছেন না, সবাই চলে যাবে। আমাকে বলছে একটু চা খাওয়া, চা দাও, চা খেয়ে আমরাও চলে যাচ্ছি। মানে আমার বোন চা খাবে এবং আমার শাশুড়ি মা। তো বোন চা খেয়ে চলে যাবে, শাশুড়ি মাও চলে যাবে। গতকাল বিকেলবেলা উনি এসেছিলেন, আজকে চলে যাবেন। আসল কথা কি বলো তো, আমি না এখন ছোটো সোনাকে নিয়ে না কিচ্ছু সেরকম আর করতে পারি না, যে একজন আসলে একটুখানি মানে আছে তো অনেক কিছুই কাজ থাকে ঘরে, জানো তো। তোমরা যখন দুজন মানুষ থাকবে তখন দেখবে কাজের চাপটা অনেকটাই কম থাকে, আর যখন যত মানুষ বেশি তত কাজের চাপও কিন্তু বেশি, সেটাই কিন্তু সত্যি কথা। তো সেই কারণে না এখন আর আমার ঘরে কেউই থাকতে চায় না। তো সকলেই বলে চলে যাব চলে যাব চলে যাব। আর এদিকে কিন্তু আমি চা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, আমার বড় বসেছিল এতক্ষণ চা খাওয়ার জন্য। আর এদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি এবং ভাতটাও আমার হয়ে গেছে। ডালটা একটুখানি কাটা দিয়ে নিয়েছি, আর দিয়ে নিলাম তোমার কাঁচা লঙ্কা এবং তেজপাতাটা ডালেই সেদ্ধ করে নিয়েছি। আমার এই ডালের মধ্যে তেজপাতা সেদ্ধটা বেশ ভালো লাগে। এরপর শুকনো লঙ্কা এবং কালো জিরে ফোড়ন দিয়ে ডালটা কিন্তু আমার হয়ে গেছে। আর আজকে খুব বেশি রান্না হচ্ছে না, একটুখানি বেগুন দিয়ে তেল পটকা করব, আর ডাল হয়েছে, আর করব পমফ্রেট মাছের ঝাল। দিন তো দেখলেই তোমরা বড় অনেকগুলি বাজার করেছে, কিন্তু এটা রান্না করছি। আর ননদ ফোন করেছে, সেও আসছে, একটুখানি ঘুরে বেরিয়ে যাবে। গতকালকে বলেছিলাম আসার জন্য যে একেবারে সকালবেলা দর্শন করে নেব, চলে আসো। তো ও তো আর আসলো না, ও বলল যে দেখি আসতে পারবো না, বাড়িতে কাজ আছে, অন্য আরেকদিন দেখে আসবো। তো সে ভেবেছে আমার শাশুড়ি মা বুঝে আছে, তো সেই কারণে সেও প্ল্যান করেছে আজকে আসবে, কিন্তু মা চলে গেছে। তারপর সে আসবে শুনে আমিও না রান্নাবান্না সেরকম আর বেশি করিনি, কারণ সে আসলেই মিঠিও এটা ওটা বায়না করে পিসির কাছে, বোঝোই তো। আর তেল পটকাটা করার জন্য কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি, তারপর দিয়েছি পেঁয়াজ আর আদা রসুন আর একটুখানি কাঁচা লঙ্কাকে আধা থেতো করে, মানে ওই মিক্সিতে একটুখানি ঘুরিয়ে তারপর এটা দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি বেগুন এবং মাছের তেলটা, এটা কিন্তু খেতে বেশ ভালোই হয়। আর এদিকে দেখো আমি মাছটাকে একটুখানি ভেজে নিচ্ছি। এই মাছটা একটুখানি ভেজে না রান্না করলে না ভালো লাগে না। আর এটা আমার মনে হয় মাছটা ভাজার থেকে ঠিক এভাবে রান্না করলেই ভালো হয়। আর এদিকে দেখো মাছটাকে আমি এবার ফোড়ন দিয়েছি কালো জিরে দিয়ে, আর এদিকে দিচ্ছি তোমার পেঁয়াজ বাটা এবং কাঁচা লঙ্কা বাটা। একটুখানি পেঁয়াজ দিতে হয় মাছটাতে, না হলে গন্ধ হয়, যেহেতু এগুলি বরফে থাকে, এগুলি তো আর আমরা তাজা খেতে পারি না, বরফের মাছ যেহেতু, সেই কারণে। আর এইদিকে সর্ষের তেল, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, তারপর তোমার সর্ষে গুঁড়ো পাউডার আর একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়ে গুলে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার অনেকগুলো জল ঢেলে দিলাম ঝোলের জন্য। ঝোল তো হবে না, একটুখানি গা মাখা করে কষা কষা হবে। আর এইদিকে দেখো এবার মাছগুলোও দিয়ে দিয়েছি। এবার ফুটে উঠলে নামিয়ে নেব, রেডি হয়ে যাবে আমার পমফ্রেট মাছের ঝাল। তবে এই মুহূর্তে একটুখানি ধনে পাতা থাকলে ভালো হতো, ধনে পাতাটা আমার ঘরে ছিল না, ছাদেও সেরকমভাবে এবার ধনে পাতা হয়নি, তো সেই কারণে আর ধনে পাতাটা দেওয়া হয়নি। আর ঝালটা কিন্তু বেশ ভালোই হয়েছিল।
তারপর এদিকে আমার তেল পটকাটাও হয়ে গেছে, সেটাকেও নামিয়ে নিয়েছি। আর যেহেতু মাসি আসার আগে আমি কাজগুলি সারতে পারিনি, সে কারণে কিন্তু আমার এখন এই কাজগুলি আমাকেই করতে হচ্ছে। তো যাকে কাজ যেহেতু আমি সারাদিনই টুকটাক করতে থাকি, সে কারণে আমার কোনো কাজই আর সেরকম বিরক্তি লাগে না, জানো তো। আমার মনে হয় সংসারটা কোনো রকম গোছাতে পারলেই হলো বাবা, নিজে করি মাসি করুক যেভাবে খুশি হোক। আর এই মুহূর্তে বেসিনে যদি এতগুলি বাসন থাকে, তারপর খেয়ে আবার বাসন রাখবো, সেটা দেখতেও বিচ্ছিরি লাগে। আর আমি রান্না করেছি, উনি এসে আগামীকালকে মাজবেন, সেটাও কিন্তু ঠিক ভালো লাগে না। আর কড়াইতে এত পরিমাণে তেলের দাগ হয়ে যায় জলে ভিজিয়ে রাখলে, তো সেই কারণে কড়াইটা মেজে নেওয়াটাই আমি ঠিক মনে করলাম। তারপর তো দেখো এদিকে সমস্ত কিছু তাড়াহুড়ো করে করছি, কারণ আমার ছোটো মেয়ে আবার একটু একটু করে কান্না করছে ওর বাবার কোলে, এখনও একটু মাকে চাইছে। আর ও এখন তো মানে বোঝে, কেউ একজন যদি ওর কাছে না থাকে না, ও ভীষণ পরিমাণে কান্না করে সারাক্ষণ। সে মানুষ চায় বা কেউ ওর সাথে থাকুক, সেটাই সে পছন্দ করে, কিন্তু সেটা তো আর সবসময় সম্ভব নয় বলো। আর মায়েরাও না টুকটুক করে আসে, সকালে আসে বিকালে যায়, বিকালে আসে আবার রাতে যায়, এরকম করে আসল কথা কি বলো তো, মেয়ের সন্তান হওয়ার পরে না দেখবে শ্বশুরবাড়ির লোকের থেকেও কিন্তু মায়েদের জ্বালাটাই অনেক বেশি থাকে, তাই না? যেমন আমার আমার মা এবং বোন, সে যতটুকু আমারটা বুঝবে, তা সে বাকি আর কেউই বুঝবে না, সেটাই একদম বাস্তব কথা। সেটা আমি একদম অক্ষরে অক্ষরে মানি। আর এদিকে দেখো আমি দৌড়ে চলে এলাম বিছানাটা একটুখানি তুলতে। বিছানাটা সকালবেলা তুলে যেতে পারিনি, সোনাটা যেহেতু ঘুমিয়েছিল, তুলে যেতে পারিনি বলতে গিয়ে ওর জায়গাটা গোছাতে পারিনি, বাকি সমস্ত কিছু ঠিকঠাক করে রেখে গেছিলাম। স্নান করে গোপোষণার সকালের সেবাটা দিয়ে গেছিলাম, দুপুরকার সেবাটা মিঠি দেবে, কারণ সমস্ত কিছু আর একা হাতে না হয়ে ওঠে না। তারপর সোনাও ঘ্যান করছিল, তো ভাবলাম ঘরটা একটু ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে ওকে একটুখানি এসিটা চালিয়ে দিই, তাহলে সে হয়তোবা আরাম পাবে। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটি রাখছি, ভিডিওটা আর খুব বেশি বড় করছি না। তো চলো, ভিডিওতে কি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর অনেকে কমেন্ট করছো, আমি সঠিক করে ভিডিওতে তাদের নামও নিতে পারছি না, অবশ্যই নেব, তোমরা প্লিজ আমার পাশে থেকো। আর এদিকে দেখো আজকে লাঞ্চ মেনু। তো চলো টাটা বাই বাই, রাখছি, দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে, ততক্ষণের মতো টাটা।